আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম আপনাদের মাঝে নিয়ে এসেছি পরীর সন্তান পর্ব ৪। মুনতাহার মায়ের জীবনে কি কি খারাপ সময় কাটছিল সেটা জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে এই পর্বটি দেখতে থাকুন। চলেন শুরু করা যাক। মুনতাহার বাবা মামুন আর মুনতাহার মা মাহিমা পরিস্থানে বিয়ে করে পরিস্থানের রাজারানী হয়ে উঠছিলেন, কিন্তু এই বিষয়টি যেন জাত এবং পরিস্থানের অর্ধেক লোক মেনে নিতে পারেননি। তারা কিছু করার সাহসও পায়নি। মায়াপরী মুনতাহাকে বলে, তোমার ফুপি আর তোমার খালা একসাথে হাত মেলালো কারণ তোমার খালা রুশাইদা পরিস্থানের রানী হতে চেয়েছিল, আর তোমার ফুপি চেয়েছিল দুনিয়ার ক্ষমতা এবং পরিস্থানের সহযোগিতা। তারা নিজেদের পরিকল্পনা করতে শুরু করলো। তোমার খালা রুশাইদা তোমার বাবা মামুনের কাছাকাছি আসার পরিকল্পনা করলো। তারপর তোমার মা এবং তোমার বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি করলো। তুমি তখন তোমার মায়ের গর্ভে ছিলে। তোমার জন্মের আর কিছুদিন বাকি ছিল। যদি তোমার মা মাহিমায়ের গর্ভে কোনো মেয়ে জন্ম নেয়, তবে তার পরবর্তী প্রজন্মই রানী হবে, কারণ পরিস্থানের নিয়ম ছিল রানীর প্রথম সন্তানই রানী হতে পারবে। এদিকে তোমার খালা তোমার বাবার খুব কাছাকাছি চলে আসে। তোমার বাবা তোমার মায়ের প্রতি ভালোবাসা ভুলে গিয়ে তোমার খালা রুশাইদার প্রেমে পড়ে যায়, অথচ তোমার মা তার বোনের প্রতি অনেক বিশ্বাস ছিল। তোমার বাবা তোমার খালাকে পেতে মরিয়া হয়ে ওঠে। তারপর তোমার ফুপি, তোমার বাবা এবং তোমার খালা এই তিনজন মিলে তোমার মাকে পৃথিবীতে নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করে, কারণ সেখানে পরিস্থানের কেউ জানতে পারবে না। এরপর তারা পরিকল্পনা মতে তোমার মাকে পৃথিবীতে নিয়ে গেল। তোমার বাবা বলছিল, আমি কিছুদিন পৃথিবীতে থাকতে চাই। তোমার মা তোমার বাবার পাশে থাকতে রাজি হয়ে পৃথিবীতে এলো, কিন্তু সেই সময় তোমার জন্ম হয়ে যায়, ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর তোমার মা তোমাকে নিয়ে আবার পরিস্থানে ফিরে আসে। তখন তোমার খালা তোমার বাবার কাছে চলে যায়, কারণ সেও তোমার বাবাকে ভালোবাসতে শুরু করছিল। একদিন তোমার মা হঠাৎ তোমার বাবার কাছে গিয়ে দেখে তোমার বাবা আর তোমার খালা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখে তোমার মা ভেঙে পড়ল। সে তখনই সিদ্ধান্ত নেয় তাদের শাস্তি দিতে পরিস্থানে ফিরে যাবে। কিন্তু তোমার বাবা এই কথা জানতে পেরে তোমার মাকে বন্দি করে ফেলে। পরে তোমার খালা রুশাইদা তোমার মাকে হত্যা করে। এই ঘটনা তোমার নানা নানি ছাড়া কেউ জানতেই পারেনি। এরপর তোমার নানা নানি তোমাকে নিয়ে পরিস্থান ছেড়ে চলে যায়, কারণ তারা জানতো তোমাকেও মেরে ফেলবে। কিন্তু পথে এক জিন তোমার নানার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তোমার নানি তোমাকে নিয়ে পালিয়ে যায় আর সবার থেকে তোমাকে লুকিয়ে রাখে। এদিকে তোমার খালা তোমার বাবাকে বিয়ে করে আর পরিস্থানের রানী হয়ে যায়, কিন্তু তোমার মায়ের প্রাসাদে থাকতে পারেনি, কারণ সেখানে তোমার নানির জাদু ছিল, যা তাকে প্রাসাদ থেকে দূরে সরিয়ে রাখে আর প্রাসাদকে সুরক্ষিত রাখে। তারপর থেকে পরিস্থানের সব নিয়ম বদলে যায়। তোমার খালা আর তোমার ফুপি খুব ভালো বন্ধু হয়ে যায়। তোমার খালা তোমার ফুপি সব কথা মেনে চলতে শুরু করে। একদিন তোমার ফুপি পৃথিবীতে এক মানুষের সঙ্গে বিয়ে করে। বিয়ের পরে সে পৃথিবীতেই থেকে যায়, আর কখনো পরিস্থানে আসেনি। কিন্তু তোমার ফুপি আর তোমার খালার সম্পর্ক আজও ভালোই রয়েছে। মুনতাহা এই কথা শুনে মায়াপরীকে জিজ্ঞেস করে, আর আমার বাবা? মায়াপরী তখন বলে, তোমার বাবা তোমাকে খুঁজতে খুঁজতে কোথাও হারিয়ে গেছেন, কারণ পরে উনি বুঝেছিলেন যে তোমার মা আর তোমার সঙ্গে উনি যা করেছেন একদমই ভুল। উনি সেই ভুল শুধরে নিতে চেয়েছিলেন, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাননি। আর খুঁজতে খুঁজতে উনি কোথায় যেন হারিয়ে গেলেন। এরপর তিনি আর কখনো পরিস্থানে ফেরেননি, এমনকি কেউ তাকে খোঁজার চেষ্টাও করেনি। তোমার খালা তোমার বাবার কাছ থেকে একজন উত্তরাধিকার চেয়েছিলেন, যেটা তিনি পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ একজন রাজকুমারী। এরপর তিনি তোমার বাবাকে খোঁজার চেষ্টাও করেননি। এর সাথে সাথে পরিস্থানে মানুষের আসা যাওয়া আবারও বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র একটি দরজা দিয়ে কেউ আসে বা যেতে পারে, আর সেটা করতেও কোনো পরীর সাহায্য প্রয়োজন। মুনতাহা তখন মায়াপরীকে বলে, তার মানে আমার সৎ বোনও আছে, তাহলে সে কোথায়? মায়াপরী বলে, হ্যাঁ, সেও এখন অনেক বড় হয়ে গেছে। জোবান মুনতাহাকে বলে, এখন এটাও জিজ্ঞেস করো যে সে দেখতে কেমন। মুনতাহা জোবানকে বলে, চুপ করো। তারপর জোবান বলে, তোমার ফুপি কে বলো তো? মুনতাহা বলে, আমি কি কখনো তাকে দেখেছি যে আমি জানবো? তারপর জোবান বলে, তাহলে তার খোঁজও নাও, নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্রে থাকবে। তারপর মায়াপরী বলে, হ্যাঁ হতে পারে, তবে এখন কোথায় আছে সেটা আমি জানি না, কিন্তু তোমরা এখান থেকে এখনই চলে যাও। যদি রানীপরী রুশাইদা জানতে পারে তাহলে মুনতাহা বড় বিপদে পড়বে। এরপর মায়াপরীর কথায় জোবান আর মুনতাহা সেখান থেকে চলে যায়। মুনতাহার মা বাবা মিম এবং তানবীরের বাড়িতে ফিরে আসে। জোবান মুনতাহাকে বলে, তোমার কি মনে হয় তোমার ফুপির কোনো খোঁজখবর বের হবে? মুনতাহা বলে, তোমার কি আমার ফুপিকে ভালো লেগেছে? জোবান তারপর মুনতাহাকে বলে, না, আমার ভালো লেগেছে তোমাকে। জোবানের মুখ ফসকে কথা বেরিয়ে যায়। মুনতাহা বলে, কি? জোবান তারপর বলে, না মানে কিছু না, চলো এবার আমরা বাড়ি যাই। মুনতাহা বলে, না, আমি এখানেই থাকবো। তারপর জোবান বলে, আবারও পাগলামি শুরু করলে? তোমার শত্রু তোমার সেই ফুপি, আর সেই রানী পরি চলে এলে? মুনতাহা বলে, আমি তো পরি, তাই না? জোবান বলে, হ্যাঁ সেটা তো জানি, সব কিছু উল্টোপাল্টা করে দাও।
তারপর মুনথা বলে, তোমার তাতে কি? জোভান বলে, হ্যাঁ এখন তো আমার তাতে কি, এটাই বলবে। 1 মাস শেষ হতে এখনো 8 দিন বাকি। তারপর মুনথা বলে, এই 1 মাস কতদিন বদলে গেছে তাই না? তারপর জোভান বলে, আমার পৃথিবীও বদলে গেছে। তারপর মুনথা বলে, মানে? জোভান মুনথার কাছে এগিয়ে যায় আর ভাবে, আজ মুনথাকে আমার মনের কথা বলেই দেব। জোভান মুনথাকে বলে, মুনথা, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। জোভানের এত কাছে আসা দেখে মুনথা লজ্জায় চুপ করে যায়। তারপর মুনথা বলে, তুমি একটু সরে দাঁড়াও। জোভান বলে, না, আগে আমাকে উত্তর দাও। মুনথা চুপ থাকে। তখন জোভান বলে, তুমি কি আমার জন্য কিছু অনুভব করো না? মুনথা চুপ থাকলেও মনে মনে সে জোভানকে পছন্দ করতে শুরু করে। জোভান বলে, বলো মুনতাহা, আমাকে উত্তর দাও। আমি জানি তুমি এখন কঠিন অবস্থার মধ্যে আছো, কিন্তু আমি তোমার সবসময় সঙ্গী হতে চাই, তোমার পাশে থাকতে চাই। তারপর মুনথা বলে, আমার বাবা মামুন আমার মাকে ভালোবাসতেন, তুমি দেখেছো তো কি হয়েছে? তারপর জোভান বলে, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি তোমাকে একা ছাড়বো না। তুমি পরি বলে তোমাকে ভালোবাসি না, বরং আমি সাধারণ তুমিকে ভালোবাসি। আর আমি তোমার বাবার বেকারি কত আগেই নিতে পারতাম, কিন্তু আমি তো তোমার প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। মুনথা জোভানের দিকে তাকিয়ে বলে, তাহলে সেই সব রাগ ঝগড়া? জোভান বলে, তোমার সাথে ঝগড়া করতে আমার ভালোই লাগতো, তোমাকে নিজের কাছে রাখতে চাইতাম। আমি আমার মনের কথা বলে ফেলছি। তুমি যদি আমার উপর রাগ ভরসা করো, আমাকে গ্রহণ করতে পারো, আর না চাইলেও বলো, আমি তখনও বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। এই বলে জোভান মুনথার থেকে দূরে চলে যেতে থাকে। তখন পিছন থেকে কিছু একটা এসে জোভানের পিঠে আঘাত করে। মুনথা চমকে উঠে চিৎকার করে। জোভান অবাক হয়ে পিছনে ফিরে দেখে পিঠে কি লেগেছে। সে লক্ষ্য করে এটা একটি তীর। মুনথা দ্রুত জোভানের কাছে যায় আর তীরটি টেনে বের করে। তীরে একটি কাগজ বাঁধা ছিল। মুনথা কাগজটি খুলে দেখে তাতে একটি রহস্যময় চিহ্ন আঁকা। তারপর জানালার দিকে তাকায়, দেখে বাইরে একজন মুখোশধারী দাঁড়িয়ে আছে। মুখোশধারী তাদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন জোভানকে বাঁচানোর জন্য মুনথা তখন নিজের জাদু ব্যবহার করে। তার জাদুর আঘাতে মুখোশধারী কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় এক অদৃশ্য হয়ে যায়। তারপর মুনথা এসে জোভানের কাছে বসে। সে জোভানের ক্ষত সারিয়ে তোলে, কিন্তু জোভান এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে। মুনথা তখন মনে মনে ভাবে, এতটাও খারাপ নয় এই জেদি ছেলে। মুনথা জোভানের মুখে হালকা পানি ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জোভান জ্ঞান ফিরিয়ে পায়। জোভান নিজেকে মুনথার কোলে শুয়ে থাকতে দেখে হাসতে থাকে আর বলে, কি ভাগ্য আমার, নিজের প্রেয়সীর কোলে মাথা রেখে শুয়ে আছি, এখন মৃত্যু হলেও কোনো আক্ষেপ নেই। জোভানের কথা শুনে মুনথা জোরে বলে ওঠে, তোমার কি অযথা কথা বলতেই হয়? জোভান বলে, কেন, তুমি ভয় পেয়ে গেলে? আমাকে হারানোর ভয়? মুনথা বলে, না, ভয় পেলেও কি আর বলি, আসলে তোমার খুনের দায় যদি আমার উপর এসে পড়ে তাই ভাবছিলাম। জোভান বলে, কি অদ্ভুত মেয়ে তুমি, এমন একজন হ্যান্ডসাম ছেলে যাকে স্বর্গের পরীরাও ভালোবেসে, আর সে কিনা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর তুমি? তারপর মুনথা বলে, ওহ তাই নাকি, স্বর্গের পরী বলতে কাকে বোঝাচ্ছ? তারপর জোভান বলে, তোমাকে। মুনথা বলে, তোমার সঙ্গে কি পারবে? তারপর জোভান বলে, বলো না আমি তোমাকে ভালোবাসি। মুনথা বলে, ওঠো এখন চলো। তারপর জোভান বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ভালোবাসা কবুল করবে আমি কিছুই খাবো না। তারপর মুনথা বলে, এটা কেমন জেদ তোমার? তারপর জোভান বলে, তুমি কি একটুও চিন্তা করবে না যদি আমি না খাই? এরপর জোভান উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর মুনথাও তাকে তুলতে চায়, কিন্তু এভাবে চেষ্টা করার সময় দুজনেই হোঁচট খেয়ে পড়ে যায়। জোভান পড়ে যায় মুনথার উপর। দুজনেই একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যায়। কয়েক মুহূর্ত এরকম থাকার পর হুঁশ ফিরিয়ে আসে। মুনথা বলে, এবার উঠবে? জোভান উঠে দাঁড়ায়। তারপর মুনথাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়ি যাবে নাকি এখানেই থাকবে? মুনথা বলে, আমি এখানেই থাকবো। জোভান তারপর বলে, তাহলে আমিও এখানে থাকবো। তারপর মুনথা বলে, তুমি এখানে থাকবে কেন? জোভান বলে, যেভাবে তুমি থাকো। তারপর মুনথা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানবে না, ঠিক আছে চলো তোমার বাড়ি। তারপর জোভান আর মুনথা একসঙ্গে জোভানের বাড়ি চলে যায়। মুনথা চিন্তায় পড়ে যায়, জোভান যদি সত্যি খাওয়া বন্ধ করে দেয় তবে তাকে কিভাবে সামলাবে। এদিকে জোভান কাজের জন্য বাইরে যায়। রাস্তায় একটি মেয়ে তার সঙ্গে ধাক্কা খায়। মেয়েটি খুবই সুন্দর, সে মিষ্টি করে হাসে। তার হাসি দেখে জোভানের একটু অস্বস্তি হয়, তাই সেখান থেকে সে দ্রুত চলে যায়। কাজ শেষে জোভান বাড়ি ফিরে দেখে মুনথা সোফায় বসে ঘুমিয়ে পড়ছে। সে ধীরে ধীরে মুনথার কাছে যায় এবং অপলক দৃষ্টিতে তাকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, এত অল্প বয়সী মেয়েটা কত কষ্ট সইছে। ওর জীবনের এত বড় সত্যিটা হঠাৎ সামনে এসে যাওয়ার পরে ও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। সত্যি বলে খুব সাহসী। যাই হোক না কেন, আমি কখনোই ওকে আমার থেকে দূরে যেতে দেব না। এদিকে মুনথা ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে জোভানকে দেখে ভয়ে চমকে ওঠে। তারপর জোভান হেসে বলে, ও, পরীদের রাজকন্যাও ভয় পায়? মুনথা রাগ করে বলে, কেন, তাদের কোনো অনুভূতি নাই নাকি?
জোভান বলে, আমার তো তা তো মনে হয় না, তোমাকে দেখেই তো বুঝছি। তারপর মুন্থা বলে, এবার কিছু খেয়ে নাও। জোভান বলে, তুমি যেদি হলে আমিও কম নই। মুন্থা বলে, তুমি বুঝতে চাও না কেন? আমার জীবনে অনেক ঝামেলা আছে, কখন কি হয়ে যায় আমি নিজেও জানি না। তারপর জোভান বলে, আমি সেই যাত্রার সঙ্গী হতে চাই, তুমি আমার জন্য সব থেকে স্পেশাল, আমার জীবনের একমাত্র সুখ তুমি। মুন্থা বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার ইচ্ছার মালিক, আমি খাবো না। এই বলে জোভান চলে যায়। তারপর মুন্থা বলে, আর আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। তারপর জোভান বলে, ঠিক আছে, তাহলে আমিও আমার ইচ্ছার মালিক, আমিও খাবো না। এই বলে জোভান চলে যায়। মুন্থা তার পিছন পিছন যেতে চায়, কিন্তু একা তার ঘরে যাওয়ার সাহস হয় না। তারপর সাহস করে জোভানের ঘরে ঢুকে পড়ে। জোভান বিছানায় উপর হয়ে শুয়ে থাকে, আর ওই অবস্থাটা দেখে মুন্থার খুব খারাপ লাগে। তারপর মুন্থা বলে, দেখো, যদি তুমি না মানো তাহলে আমি জাদু করে তোমাকে খাওয়াতে বাধ্য করব। জোবান কোনো উত্তর দেয় না। মুন্থা বলে, শোনো, উঠে বসো, জেদ ছাড়ো। জোবান বলে, বলছি তো, আমাকে কিছু শুনতে হবে না। মুন্থা রাগ করে জোবানকে টেনে তুলতে চায়, কিন্তু এই টানাটানির মাঝে জোবান হঠাৎ মুন্থাকে নিজের দিকে টেনে নেয়। মুন্থা জোবানের উপর পড়ে যায়। ওর এত কাছাকাছি এসে অদ্ভুত একটা অনুভূতি হয়। মুন্থা বলে, ছেড়ে দাও আমাকে। জোবান বলে, না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। তারপর মুন্থা বলে, এটা কি পাগলামি? জোবান বলে, বলো, না হলে আমি উঠবো না, খিদেতে মরে গেল। মুন্থা রেগে যায় এবং চিৎকার করে বলে, ছেড়ে দাও আমাকে। তখনই জোবান মুন্থাকে ছেড়ে দেয়। মুন্থা দূরে সরে দাঁড়ায়, আর জোবান চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুন্থা এখন অসহায় বোধ করে, আর শেষমেশ হাল ছেড়ে দিয়ে কান্না শুরু করে। মুন্থাকে কাঁদতে দেখে জোবান উঠে এসে তার পাশে বসে। জোবান বলে, সরি, প্লিজ কেঁদো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি খাবো, তুমি আমাকে ভালোবাসো না, কোনো সমস্যা নেই, আমি জোর করবো না, প্লিজ কেঁদো না, চলো এবার। জোবান মুন্থার হাত ধরে তাকে তুলতে চায়। মুন্থা উঠে এসে হঠাৎ জোবানের গলা জড়িয়ে ধরে। মুন্থা বলে, আমি হার মানছি, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। মুন্থার মুখে ভালোবাসার কথা শুনে জোবান মুচকি হেসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জোবান বলে, আমার কিছু হবে না, আর আমি তোমাকেও কোনো কিছু হতে দেব না, আমাদের সারা জীবন একসঙ্গে থাকতে হবে। মুন্থা মাথা নেড়ে সম্মতি জানায় এবং জোবানকে জড়িয়ে ধরে। এদিকে জানালার বাইরে থেকে কেউ তাদের দেখছিল। তাদের এই কাছাকাছি আসা মেনে নেওয়ার মতো ছিল না, সেই অজানা চেহারার জন্য। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাঁচ জোরে ভেঙে যায়। মুন্থা আর জোবানের চমকে ওঠে। তারপর তারা ভাঙা জানালার দিকে ফিরিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে মুন্থার চোখে সেখানে পড়ে থাকা রক্তের উপর। মুন্থা তখন জোবানকে বলে, এখানে কেউ ছিল। জোবান বলে, তুমি এটা কিভাবে জানলে? তারপর মুন্থা বলে, দেখো, ওখানে রক্ত পড়ে আছে। তারপর জোবান বলে, হ্যাঁ, কিন্তু এখানে কেউ তো নেই। মুন্থা বলে, এটা কোনো পরীর রক্ত বলে মনে হচ্ছে। তারপর জোবান মুন্থার কথা শুনে হেসে বলে, এখন পরী আর মানুষের রক্তের মধ্যেও কি পার্থক্য আছে নাকি? তারপর মুন্থা বলে, আমি নিজে পড়ি, তাই আমি জানি। তারপর জোবান বলে, তা সব বাদ দাও, তোমাকে জড়িয়ে ধরে থাকা কতটা ভালো লাগছিল, কিন্তু এই জানালার কারণে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এসো, আবার আমাকে হাক করো। তারপর মুন্থা রাগ করে বলে, তুমি কখনো সিরিয়াস হতে পারো না? জোবান মুচকি হেসে বলে, চলো এখন দাদির কাছে যাই, উনি তোমাকে দেখে খুব খুশি হবে। জোবান মুন্থার হাত ধরে দাদির কাছে নিয়ে যায়। দাদির কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। মুন্থা লজ্জায় একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদি মুন্থাকে কাছে ডাকেন আর দুজনকেই জড়িয়ে ধরেন। দাদি বলে, 15 দিনের মধ্যে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। জোবান বলে, দাদি, 15 দিন কেন? কাল পরশুর মধ্যে প্ল্যান করা যায় না? দাদি বলে, আমার একমাত্র নাতির বিয়ে ধুমধাম করে আয়োজন করব না? তারপর জোবান বলে, সেটা তুমি আমার ছেলে মেয়েদের বিয়েতে কইরো, এখন তো আমাদের বিয়েটা করে দাও। এই কথা শুনে মুন্থা রেগে গিয়ে জোবানের দিকে তাকায়। জোবান মুন্থাকে চোখ টিপ মারে, আর মুন্থা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। দাদি 8 দিনের মধ্যে বিয়ের জন্য রাজি হয়ে যান, কিন্তু এই সমস্ত কথা জোবানের সৎমা শুনে ফেলেন। সৎমা রেগে ঘরে ঢুকে পড়েন। তারপর সৎমা বলে, শেষে তুমিও ওর মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করতে চলছো? জোবান বলে, মুন্থা মধ্যবিত্ত নয়, সে কোটি টাকার সম্পত্তির মালিক, আর ও কখনো কোনো নিজ কাজ করেননি যেমনটা আপনি করছিলেন। মুন্থা অনেক আগেই আমার মনের মধ্যে ছিল। তারপর সৎমা বলে, ও তো কি সম্পত্তি আছে ওর? জোবান বলে, 1 কোটি টাকার বেকারি, 50 লাখ টাকার বাড়ি, আর 50 লাখ টাকার জমি। এই তো আপনার স্ট্যান্ডার্ড চেয়েও বেশি, আর আপনার মতো ষড়যন্ত্র করে কাউকে পেতে চাইনি। এই কথায় তার সৎমা হতভম্ব হয়ে যান, আর জোবান মুন্থার দিক তাকিয়ে মুচকি হেসে তার হাত ধরে। সৎমা জোবানকে বলে, চুপ করো জোবান। জোবানের সৎমা রেগে ফুলতে ফুলতে চলে যান। জোবান আর মুন্থা তখন রুম থেকে বেরিয়ে আসে। মুন্থা একা বসে ছিল, সেটা দেখে জোবান মুন্থাকে বলে, কি হলো, কি ভাবছো তুমি? তারপর মুন্থা বলে, এটাই ভাবছি যে আমার ফুপি আর আমার বাবা মামুন কি হতে পারে।
তারপর জোবান বলে, কেন তাদের সঙ্গে দেখা করে জড়িয়ে ধরতে মন চাইছে নাকি? তারপর মুন্থা বলে, না, এটা সব একটা ষড়যন্ত্র, আর এই রহস্য উদ্ঘাটন করতে হবে। তারপর মুন্থা আর জোবান আবার পরিস্থানে ফিরে যায়। সত্যি উদ্ঘাটনের জন্য প্রথমেই তারা রানীপরি রুসাইদা এর সামনে পড়ে। রানীপরি মুন্থাকে বলে, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কোথায় চলে গিয়েছিলে তুমি? তারপর মুন্থা বলে, আমার পৃথিবীতে, আমার মা বাবা মিম আর তানবীরের বাড়ি। রানীপরি কিছু বলার আগে একজন মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন রানীপরি মুন্থাকে বলে, এদিকে দেখো, এর সঙ্গে দেখা করো, এ তোমার বোন। মুন্থা আর জোবান দুজনেই অবাক হয়ে যায়। জোবান মনে মনে ভাবে, এই মেয়েটাকে যেন কোথায় দেখেছি। তখন সেই মেয়ে জোবানের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মুন্থা জোবানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জোবান নিজেও হতবাক হয়ে যায়, কিন্তু মুন্থাকে জ্বালানোর জন্য হাসতে শুরু করে। মুন্থা রাগ চোখে নিয়ে জোবানের দিকে তাকিয়ে থাকে। এরপর রানীপরি মেয়েটাকে বলে, মুন্থার সঙ্গে দেখা করবে না নীলিমা? মুন্থার সৎ বোনের নাম নীলিমা। নীলিমা বলে, ওহ সরি, আমি ভেবেছিলাম উনি আমার দুলাভাই, তাই ওনার সঙ্গে আগে দেখা করলাম। জোবান নীলিমাকে বলে, ওহ শালি সাহেবা, কিন্তু আমি তো এখনো দুলাভাই হইনি। এটা শুনে নীলিমা তখন বলে, ওহ তার মানে এখনো আমাদের একটা সুযোগ থাকতে পারে? জোবান মুন্থার দিকে তাকিয়ে নীলিমাকে বলে, না, এখন সেটা অসম্ভব। নীলিমা জোবানকে বলে, তাহলে দেরি হয়ে গেছে, সরি, আমি তো শুধু মজা করছিলাম। জোবান বলে, তবে একটা কথা, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? নীলিমা জোবানকে বলে, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একবার ধাক্কা খেয়েছিলাম। জোবান বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। নীলিমা আর জোবানকে একসঙ্গে কথা বলতে দেখে মুন্থার ভেতরে রাগ বাড়তে থাকে। এরপর নীলিমা মুন্থাকে জড়িয়ে ধরে বলে, সরি সিস্টার। মুন্থা বলে, কোনো ব্যাপার না। রানীপরি মুন্থাকে বলে, এসো মা, তোমাকে কিছু দেখাতে চাই। রানীপরির প্রতি মুন্থার রাগ থাকলেও সে কিছু বলতে পারে না, কারণ তার এখনো তার ফুপি সম্পর্কে জানা কিছু বাকি ছিল। মুন্থা আর জোবান রানীপরির সঙ্গে চলে যান। এরপর রানীপরি মুন্থার মা মাহিমা এর প্রাসাদে নিয়ে যায় তাদের। মুন্থা রানীপরিকে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছি আমরা? জোবান চারদিকে থাকা ছবি দেখতে শুরু করে। একটি ছবিতে তার সৎমাকে দেখতে পায়। মুন্থাও সেই ছবিগুলো দেখছিল। রানীপরি রুসাইদা মুন্থাকে একটি ছবি দেখায়। ছবিটি দেখে মুন্থা রানীপরির কাছে জানতে চায়, এটা কি আমার মা? রানীপরি তখন বলে, হ্যাঁ, এটা তোমার মা, আর এটা তোমার বাবা। মুন্থা আবেগাপ্লুপ্ত হয়ে যায়, কিন্তু সেটা কারো সামনে প্রকাশ করে না। জোবান একটি ছবির দিকে আঙ্গুল দেখিয়ে বলে, এইটাকে? রানীপরি জোবানকে বলে, এটা মুন্থার ফুপি। জোবান রানীপরিকে বলে, ওহ, তাহলে কি উনিও পড়েছিলেন? রানীপরি বলে, না, তিনি মানুষ ছিলেন। জোবান বলে, ওকে। জোবানের দেখানো ছবিটি দেখে মুন্থা চমকে উঠে। জোবান অজানা ভান করে রানীপরিকে জিজ্ঞেস করে, মুন্থার মা বাবার কি হয়েছিল? রানীপরি জানে না যে মুন্থা আর জোবান সবকিছু জেনে ফেলছে, তাই সে সব মিথ্যা বলে। রানীপরি বলে, ওহ, কোনো শত্রু তাদের দুজনকে ধোকা দিয়ে মেরে ফেলছিল। রানীপরির এই মিথ্যা শুনে মুন্থার রাগ ধরে যায়, কারণ সে জানে রানীপরি তার মাকে মেরে ফেলছিল। রানীপরি মুন্থাকে বলে, কি হলো মা, কি ভাবছো? মুন্থা রানীপরিকে বলে, কিছু না, আমি শুধু ভাবছিলাম আমার মা বাবা কার কি ক্ষতি করছিল যে তাদের এভাবে মারতে হলো। তখনই জোবান কথার মাঝে বলে উঠল, আর মুন্থার ফুপির কি হলো? উনিও কি মারা গেছেন? রানীপরি জোবানকে বলে, না, তিনি আর আমাদের কাছে আসেননি। জোবান বলে, ও। রানীপরি বলে, চলো তোমরা দুজন খেতে বসো, পরিস্থানের পক্ষ থেকে আজ তোমাদের জন্য দাওয়াত রাখা হয়েছে। জোবান বলে, ও, পরিস্থানের দাওয়াত? নীলিমা বলে, হ্যাঁ, আসুন। নীলিমা জোবানের হাত ধরে তাকে নিয়ে যায়। মুন্থাও তাদের পেছনে পেছনে যায়। জোবান মুন্থাকে বলে, মুন্থা, এখানে এসো, তোমার বোনের পাশে বসো। মুন্থা বুঝতে পারে জোবান ইচ্ছে করেই তাকে জ্বালানোর চেষ্টা করছিল। জোবান মুন্থার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দেয়। এটা দেখে নীলিমার হিংসা হতে থাকে। এদিকে রানীপরি সবকিছু দেখে গম্ভীর চিন্তায় পড়ে। অতীতের স্মৃতিরা যেন তাকে আচ্ছন্ন করতেছিল। এরপর মুন্থা এবং জোবান বাড়ি ফিরে আসে। হ্যালো এভরিওয়ান, জোবান এবং মুন্থা বাড়ি ফিরে এসে কি করে সেগুলো জানতে চাইলে নেক্সট পর্বের জন্য অপেক্ষা থাকুন।